আসসালামু আলাইকুম। পাশ করি ফিনান্স অ্যান্ড ডিবেটে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি সাইফ। আজকে আমরা পড়ব ফিনান্স প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন। তো চলো আর দেরি না করে আমাদের মূল পড়াশোনায় চলে আসি। আচ্ছা, অর্থায়ন অর্থাৎ হচ্ছে আমার কোম্পানির জন্য টাকা ম্যানেজ করা, ফান্ড ম্যানেজ করা, ফান্ড রেজ করা। এখন কোম্পানি দীর্ঘমেয়াদের জন্য যখন ফান্ড রেজ করে তখন দুইটা সোর্স বা উৎস ব্যবহার করে। একটা হচ্ছে ডেপ্ট সোর্স আর একটা হচ্ছে ইকুইটি সোর্স। আচ্ছা, ডেপ্ট সিকিউরিটি হচ্ছে আমার ঋণ, অর্থাৎ ঋণ কী কী হতে পারে? ব্যবসায় দীর্ঘমেয়াদী ঋণ, বন্ড, ডিবেঞ্চার, এই ধরনের বড় ধরনের ঋণ। আর ইকুইটি সিকিউরিটিস হচ্ছে আমার মালিকানা সত্ত্ব যেখানে জড়িত, অর্থাৎ সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, এই ধরনের শেয়ার। তো চলো আমাদের অ্যান্টিবায়োটিক্সে দেখি আমাদের থেকে কী কী কোশ্চেন আসে, কীভাবে আসে। আমাদের প্রথম, সাধারণত 5 বছর বা তার বেশি সময়ের জন্য সংগৃহীত তহবিলকে আমরা দীর্ঘমেয়াদী অর্থায়ন বলি। আমরা দীর্ঘমেয়াদী অর্থায়নের সংজ্ঞায় তখন কি দেখতেছি? আমাদের মেয়াদকালটা হওয়ার জন্য আমাদের মিনিমাম 5 বছর বা তার বেশি হইতে হবে। 5 বছরের কম হলে আমরা সেটাকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলতে পারছি না। তাহলে আমাদের দীর্ঘমেয়াদী অর্থায়ন হওয়ার জন্য যে কোনো অর্থায়নের সেটার মেয়াদ কমপক্ষে 5 বছর হইতে হবে, 5 বছর বা তার বেশি সময়। সাধারণ শেয়ার কি? আচ্ছা, সাধারণ শেয়ার কোম্পানি যখন আমরা ফান্ড কালেক্ট করি, পাবলিকের কাছে যখন সেই শেয়ার ইস্যু করা হয়, শেয়ার ক্রয়ের জন্য আহ্বান জানানো হয়, সেটাকে আমরা সাধারণ শেয়ার বলি, অর্থাৎ কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। তো চলো আমাদের অ্যান্টিবায়োটিক্সে কী লেখা আছে। এটি কোম্পানির মূলধনের সেই অংশ যা মালিকরা কোম্পানির প্রকৃত মালিক, অর্থাৎ সাধারণ শেয়ার হোল্ডাররাই কিন্তু কোম্পানির প্রকৃত মালিক, এবং লভ্যাংশ প্রাপ্তি তাদের জন্য অনিশ্চিত এবং পরিবর্তনশীল। সাধারণ শেয়ারে যেহেতু লভ্যাংশ ফিক্স থাকে না, অর্থাৎ কোম্পানির যদি লাভ হয় তাহলে কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করে, তখন হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডাররা তাদের লভ্যাংশ পেয়ে থাকে। আর যদি লাভ না হয় তাহলে হচ্ছে শেয়ার হোল্ডারদের ক্ষতি বহন করতে হয়। লাভ ক্ষতির ঝুঁকি দুইটাই এখানে থেকে থাকে। অধিকার বা রাইট শেয়ার। আচ্ছা, অধিকার শুনলে কি বোঝা যাচ্ছে? অর্থাৎ তুমি কার উপর অধিকার দেখাইতে পারো, যারা তোমার আপন লোকজন, তোমার ফ্যামিলি বা এমন কেউ। সো রাইট শেয়ার কার উপর ইস্যু হতে পারে? যারা হচ্ছে কোম্পানির আপন লোক। কারণ কোম্পানির আপন লোক কারা? কোম্পানির মালিকরা, অর্থাৎ এক্সিস্টিং যে সাধারণ শেয়ার হোল্ডার আছে কোম্পানির, তারাই হচ্ছে কোম্পানির মালিক। অর্থাৎ তাদের কাছে নতুন করে যে শেয়ার ইস্যু করা হয় সেটা হচ্ছে আমার অধিকার শেয়ার। দেখো, বিদ্যমান শেয়ার হোল্ডারদের কাছে, তাহলে অধিকার তুমি কার উপর দেখাও? তোমার আপন লোকজনের কাছে। তাহলে বিদ্যমান শেয়ার হোল্ডারদের কাছে নতুন করে যে শেয়ার ইস্যু করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে অগ্রাধিকার শেয়ার। এবার দেখো বোনাস শেয়ার। আচ্ছা, বোনাস বলতে কি বোঝায়? অর্থাৎ আমার ফ্রিতে কিছু দেওয়া হচ্ছে, এক্সট্রা কিছু দেওয়া হচ্ছে। এখন আমাদের যখন লভ্যাংশ দেওয়া হয় তখন আমরা দুইটা ওয়েতে আমরা কোম্পানি লভ্যাংশ দেয়। একটা হচ্ছে স্টক ডিভিডেন্ড আর একটা হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড। ক্যাশ ডিভিডেন্ড বা লভ্যাংশ নগদ টাকা দিয়ে দেওয়া, আর স্টক ডিভিডেন্ড হচ্ছে নগদ টাকা না দিয়ে তোমাকে শেয়ার দেওয়া, অর্থাৎ নগদের পরিবর্তে শেয়ার দেওয়া। কোম্পানি এটা কেন করে? কারণ হচ্ছে কোম্পানির যদি মূলধনের দরকার হয়, অর্থাৎ ক্যাশ দিয়ে দিলে তো তুমি নিয়েই গেলে, তখন তো কোম্পানি সেটা ব্যবহার করতে পারতেছে না। কিন্তু যদি স্টক ডিভিডেন্ড দেওয়া হয় তখন কিন্তু ওই টাকাটা কোম্পানির কাছে থেকে যাচ্ছে, তখন কোম্পানি ওই টাকাটা আবার রিইনভেস্ট করতে পারবে। এই কারণে হচ্ছে কোম্পানি স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার ইস্যু করে। দেখো, কোম্পানি অর্জিত মুনাফার লভ্যাংশ হিসেবে না দিয়ে লভ্যাংশ ক্যাশ হিসেবে দেয় না, তখন কীভাবে দেয়? শেয়ার হোল্ডারদের মাঝে বিনামূল্যে স্টক ডিভিডেন্ড করা হয়, স্টক ডিভাইড করে দেওয়া হয়। সেটাকে আমরা বলি হচ্ছে স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার। বন্ড কি? দীর্ঘমেয়াদী ঋণের একটি লিখিত দলিল যেখানে সুদের হার নির্দিষ্ট থাকে। আচ্ছা, সো বন্ডের ক্ষেত্রে আমরা কি দেখতে পারতেছি? দীর্ঘমেয়াদী ঋণের একটা দলিল। তো বন্ড হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণের একটা দলিল, সেখানে আমার সুদের হার নির্দিষ্ট থাকে। তাহলে বন্ডের ডেফিনেশনে আমাদের সুদের হার নির্দিষ্ট, যেখানে নির্দিষ্ট হারে সুদ প্রদান করা হয়। তাহলে কোন ঋণের দলিলে আমাকে নির্দিষ্ট হারে, ফিক্সড হারে আমাকে সুদ প্রদান করা হয়? সেটার উত্তর হচ্ছে বন্ড। আর যখন আমার যে বন্ডে আসলে সুদ আমার কোলাটারাল থাকে না, সেটাকে আমরা বলি হচ্ছে ডিবেঞ্চার। দেখো, ডিবেঞ্চার কি? এটি জামানতবিহীন দীর্ঘমেয়াদী ঋণের দলিল। অর্থাৎ বন্ডের ক্ষেত্রে কিন্তু আমার জামানত থাকে, তুমি জামানত ছাড়া, অর্থাৎ কোলাটারাল ছাড়া বন্ড ইস্যু হয় না বা বন্ড কেনা বেচা হয় না। কিন্তু ডিবেঞ্চারের ক্ষেত্রে জামানত ছাড়াই বন্ড কেনা বেচা হয়, অর্থাৎ জামানতবিহীন বন্ড হচ্ছে ডিবেঞ্চার। জামানতবিহীন দীর্ঘমেয়াদী ঋণের দলিল, যা কেবল কোম্পানির সুনামের উপর ভিত্তি করে ইস্যু করা হয়। আচ্ছা, তুমি যখন কাউকে টাকা ধার দিচ্ছ, তুমি যার সাথে পরিচিত, অর্থাৎ তুমি জানো যে তার ক্রেডিবিলিটি ভালো, সে তোমার টাকাটা ব্যাক করে দেবে সঠিক সময়, এবং তোমার টাকাটা সে ডিফল্ট করার বা টাকা নিয়ে পালিয়ে যাওয়ার কোনো চান্স নাই, তুমি তো তাকেই তোমার টাকাটা ধার দিবে। তো কোম্পানির ক্ষেত্রে বিষয়টা তেমন। ডিবেঞ্চার বা জামানতবিহীন বন্ড যেগুলো থাকে সেগুলো শুধুমাত্র সেই সকল কোম্পানি ইস্যু করে যাদের হচ্ছে তোমার ক্রেডিট রেটিং ভালো, সুনাম ভালো। অর্থাৎ
তুমি যখন দেখতেছো যে এসিআই বা বেক্সিমকোর মতো বড় বড় প্রতিষ্ঠান, তাদের তো সুনাম আছে, তারা তো আর কোম্পানি গুটিয়ে পালিয়ে যাবে না, তখন তুমি তাদের জামানত ছাড়াই ঋণ দিতে পারতেছো, এটাকে আমরা বলি ডিবেঞ্চার। আচ্ছা, অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শব্দটার মধ্যে দেখো অগ্র আর অধিকার দুইটা মিক্স আছে, অর্থাৎ আগে অধিকার পাবো। কাদের আগে অধিকার পাবো? সাধারণ শেয়ার হোল্ডারদের আগে। সো সাধারণ শেয়ার হোল্ডারদের আগে যখন লভ্যাংশ এবং মূলধন প্রত্যাবর্তন, অর্থাৎ কোম্পানি যখন লিকুইডেশন হয়ে যায়, তখন সাধারণ শেয়ার হোল্ডারদের আগে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের তাদের পাওনা ফেরত দেওয়া হয়। এই আগে অধিকার পাওয়া, এই কারণে একে বলা হয় হচ্ছে অগ্রাধিকার শেয়ার। দেখো আমাদের অ্যান্টিমেটিক্সে যে শেয়ারের মালিকরা লভ্যাংশ প্রাপ্তি এবং মূলধন ফেরত অর্থাৎ মূলধন প্রত্যাবর্তনের ক্ষেত্রে সাধারণ শেয়ার হোল্ডারদের আগে অগ্রাধিকার পায়, এই কারণে বলা হয় হচ্ছে এদের অগ্রাধিকার শেয়ার। সংকর। আচ্ছা, সংকরের ইংলিশ হচ্ছে হাইব্রিড সিকিউরিটি। হাইব্রিড কি? অর্থাৎ যেটার মাঝে হচ্ছে আমাদের একাধিক বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, অর্থাৎ একটা জিনিস সেটার মাধ্যমে বা সেটার মাঝে একটা বৈশিষ্ট্য না, বা একাধিক জিনিসের বৈশিষ্ট্য থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে হাইব্রিড সিকিউরিটি। সো দেখো, অগ্রাধিকার শেয়ারে সংকর সিকিউরিটি বলা হয় কারণ এতে শেয়ার এবং বন্ড উভয়ের বৈশিষ্ট্য থাকে। তাহলে কোন শেয়ার এবং বন্ড উভয়ের বৈশিষ্ট্য থাকে? অগ্রাধিকার শেয়ার। তাহলে অগ্রাধিকার শেয়ারে কি কি বৈশিষ্ট্য থাকে? এক থাকে হচ্ছে সাধারণ শেয়ারের বৈশিষ্ট্য, আরেকটা থাকে হচ্ছে বন্ডের বৈশিষ্ট্য। এখন কেমন? সাধারণ শেয়াররা যেমন কোম্পানির মালিক, অগ্রাধিকার শেয়াররাও কিন্তু শেয়ার হোল্ডাররাও কোম্পানির মালিক। তাহলে এটা বন্ডের সাথে কি রিলেশন? বন্ডে দেখবা যে আমরা যখন বন্ডে আসি, একটু ব্যাক করি, দেখো বন্ড নির্দিষ্ট সুদের হার, অর্থাৎ সুদের হার ফিক্সড থাকে। তোমার কোম্পানির লাভ লোকসান যাই হোক, সেটা হচ্ছে তোমার বন্ড হোল্ডারদের পে করতে হয়। আর অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রেও সেই সুদের হারটা ফিক্সড থাকে বন্ডের মতন, এই কারণে এখানে বন্ডের বৈশিষ্ট্য বিদ্যমান। আর এটার মালিকানাও হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডারদের মতো, অর্থাৎ অগ্রাধিকার শেয়ার হোল্ডাররাও কিন্তু কোম্পানির মালিক, কিন্তু প্রকৃত মালিক না। প্রকৃত মালিক হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডাররা। সো অগ্রাধিকার শেয়ারে যেহেতু দুইটা বৈশিষ্ট্য বিদ্যমান, শেয়ার এবং বন্ড, এই কারণে আমরা একে বলি হচ্ছে হাইব্রিড সিকিউরিটি বা সংকর সিকিউরিটি। আচ্ছা, মূলধন ব্যয় এবং ফার্মের মূল্য। মূলধন ব্যয়, আচ্ছা, এটাকে যদি আমরা ইন্টারেস্ট রেটের সাথে হিসাব করি, আর ফার্মের মূল্যকে যদি আমরা পিভি বা প্রেজেন্ট ভ্যালু ধরি, তাহলে এটার সাথে আমাদের কি সম্পর্ক? আমরা যখন অর্থের সময় মূল্য চ্যাপ্টার পড়েছিলাম, তখন দেখেছি যে সুদের হারের সাথে বর্তমান মূল্যের সম্পর্ক হচ্ছে ঋণাত্মক বা বিপরীত। সো মূলধন ব্যয়ের সাথে ফার্মের মূল্যের সম্পর্কটাও তেমন। আমরা যখন এনপিভি বা নেট প্রেজেন্ট ভ্যালু বের করি, অর্থাৎ ফার্মের মূল্য বের করি, তখন হচ্ছে আমাদের মূলধন ব্যয় যত বেশি হয়, সো এনপিভির ক্ষেত্রে হচ্ছে আমরা ক্যাশ ফ্লোগুলোকে আমাদের ইন্টারেস্ট রেট দিয়ে ভাগ করি। সো ক্যাশ ফ্লোগুলোকে যেহেতু আমাদের ইন্টারেস্ট রেট দিয়ে ভাগ করা হয়, সো ইন্টারেস্ট রেট বা মূলধন ব্যয় যত বেশি হবে, সো আমাদের ফার্মের মূল্য এনপিভি তো তত কম হবে। এই কারণে বলা হয় যে ফার্মের মূল্য আর মূলধন ব্যয়ের সাথে বিপরীত সম্পর্ক বিদ্যমান। সো দেখো, আমাদের মূলধন ব্যয় এবং ফার্মের মূল্যের মধ্যে ঋণাত্মক বা বিপরীত সম্পর্ক বিদ্যমান। তাহলে মূলধন ব্যয় বা ফার্মের মূল্যের মধ্যে কোন ধরনের সম্পর্ক রয়েছে? বিপরীত বা ঋণাত্মক সম্পর্ক। ঝুঁকি ও মুনাফার হার। আচ্ছা, তোমরা একটা কথা শোনো নাই, হাই রিস্ক হাই গেইন, নো রিস্ক নো গেইন। সো তুমি যদি ঝুঁকি বেশি নাও, তোমার গেইন বা মুনাফার সম্ভাবনা বেশি থাকবে, আর যদি তুমি ঝুঁকি কম নাও, সেফ খেলো, তাহলে হচ্ছে তোমার জন্য প্রফিটের চান্সেস কম থাকবে। আমাদের অভিহিত মূল্য, মার্কেট ভ্যালু। আচ্ছা, আমরা যখন শেয়ার সেল করি বা পারচেস করি, শেয়ারের তো একটা হচ্ছে, শেয়ার তো মূলত তোমার একটা লিখিত ডকুমেন্ট, একটা পেপার, জাস্ট পিস অফ পেপার। সো ওইখানে তোমার বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশনস লেখা থাকে, এবং শেয়ারের যে ফেস ভ্যালু, মূল্য কত, অভিহিত মূল্য যেটাকে বলা হয়, সেটা লেখা থাকে। তো শেয়ারের গায়ে যে মূল্যটা লেখা থাকে, অর্থাৎ এই পেপারে যে মূল্যটা লেখা থাকে, সেটাকে বলা হয় হচ্ছে অভিহিত মূল্য বা ফেস ভ্যালু বা পার ভ্যালু। দেখো, অভিহিত মূল্য, ফেস ভ্যালু, শেয়ার বা বন্ডের সার্টিফিকেটের উপরে যে মূল্য লেখা থাকে, সার্টিফিকেট অর্থাৎ এই যে পেপারটা থাকে, এটার উপরে যে মূল্যটা লেখা থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে পার ভ্যালু বা ফেস ভ্যালু অথবা অভিহিত মূল্য। আর মার্কেট ভ্যালু কি? অর্থাৎ আমার এখানে মনে করো ফেস ভ্যালু আমার 1000 টাকা, বাট আমার শেয়ারের প্রাইস ফল করছে, এখন আমার মার্কেটে এটা ট্রেড হচ্ছে 950 টাকায়। তো আমার এখানে 50 টাকা লস আছে, বাট আমার মার্কেটে এখন ট্রেড হচ্ছে কত? 950 টাকা করে। সেই যে ট্রেডিং যে ভ্যালুটা, অর্থাৎ বর্তমানে মার্কেটে আমার শেয়ারের যে ভ্যালুতে চলছে, সেটাকে আমরা বলি হচ্ছে মার্কেট ভ্যালু। তাহলে মার্কেট ভ্যালু, বাজারে বর্তমানে যে দামে সিকিউরিটি কেনা বেচা হচ্ছে, এটা ডিপেন্ড করে হচ্ছে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড বা চাহিদা যোগানোর উপরে। তো সেটাকে আমরা বলি হচ্ছে মার্কেট ভ্যালু। এবারে দেখো আমাদের জাঙ্ক বন্ড।
আচ্ছা, জাঙ্ক শুনলে কি আমরা জাঙ্ক ফুডের সাথে রিলেট করতে পারি? এটা জাঙ্ক ফুড জিনিসটা কেমন? এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কিন্তু খুবই টেস্টি। জাঙ্ক বন্ড জিনিসটাও তেমন। এটার ক্ষেত্রে হচ্ছে আমার ক্রেডিট রেটিং বা বিশ্বাসযোগ্যতা কম থাকে, অর্থাৎ এটা কিনলে আমার হচ্ছে টাকা ব্যাক পাওয়ার চান্সেস কম থাকে। এই কারণে হচ্ছে এটা আমার আবার ইন্টারেস্ট রেট সেটা অনেক হাই থাকে। অর্থাৎ জাঙ্ক ফুডে যেমন আমার অস্বাস্থ্যকর কিন্তু অনেক টেস্টি, এখানেও আমার ক্রেডিবিলিটি কম কিন্তু মুনাফার হার অনেক বেশি। এই কারণে আমরা একে বলি হচ্ছে জাঙ্ক বন্ড। দেখো, জাঙ্ক বন্ডে এটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ বন্ড, যার ক্রেডিট রেটিং কম কিন্তু সুদের হার অনেক বেশি থাকে। তাহলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বন্ড যদি আমার প্রশ্নে আসে যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বন্ড কোনটা, তাহলে আমাদের উত্তর কী হবে? জাঙ্ক বন্ড। আবার বলো, যদি আমাদের প্রশ্নে আসে যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ বন্ড কোনটা, তাহলে আমাদের উত্তর কী হবে? উত্তর হবে জাঙ্ক বন্ড। এর ক্রেডিট রেটিং বা ক্রেডিবিলিটি কম থাকে। তাহলে কোন বন্ডের ক্রেডিট রেটিং কম থাকে? জাঙ্ক বন্ডের। এবং কোন বন্ডে সবচেয়ে বেশি সুদ পাওয়া যায়? সেটা হচ্ছে জাঙ্ক বন্ডে। অর্থাৎ জাঙ্ক ফুডে যেমন বেশি টেস্ট পাওয়া যায়, জাঙ্ক বন্ডেও আমার বেশি সুদ পাওয়া যায়। জিরো কুপন। আচ্ছা, কুপন বলতে কি? আচ্ছা, আমরা যখন এই শেয়ার সার্টিফিকেটে দেখেছি, দেখো 1000 টাকা হচ্ছে আমাদের অভিহিত মূল্য বা ফেস ভ্যালু ছিল। এখানে তো আমার লেখা থাকে যে তুমি যদি মনে করো এটা বন্ড সার্টিফিকেট, সো এখানে কত পার্সেন্ট হারে আমি বন্ডের জন্য সুদ পাবো। সো মনে করো এখানে লেখা আছে যে 10% করে সুদ পাবো। সেই 10%টা লেখা থাকবে কোথায়? এই যে আমার এই সার্টিফিকেটে, আমার বন্ডের যে সার্টিফিকেট সেটাই। সো যখন আমার এই বন্ড সার্টিফিকেটে লেখা আছে, সো সেটাকে আমরা বলি হচ্ছে কুপন রেট, সুদের হার। সুদের হারের একটা ইংলিশ ওয়ার্ড অর্থ হচ্ছে কুপন রেট, সেটা হচ্ছে আমার সার্টিফিকেটে লেখা থাকে। তাহলে দেখো, জিরো কুপন বন্ড, জিরো মানে তো জিরোই, কুপন হচ্ছে যে আমার এখানে যে সার্টিফিকেটে লেখা, এখানে 10%-এর জায়গায় 0% দিয়ে দিচ্ছে। এখন 0%-এ আমি কেন কিনবো বলো? জিরো কুপন বন্ডে তো আমার সুদের হার নাই, তাহলে হচ্ছে আমি প্রফিট কিনে হবে। সো জিরো কুপন বন্ড আসলে ইস্যু হয় হচ্ছে ডিসকাউন্টে। ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা, কিন্তু দেখা যাচ্ছে আমি এটা 600 টাকায় কিনেছি এবং আমাকে বলা হয়েছে যে 2 বছর পরে তুমি আমার কাছে এটা ব্যাক করবে, আমি তোমাকে 1000 টাকায় দেবো। তাহলে 2 বছর পরে আমি 400 টাকা প্রফিট করতে পারি এখান থেকে। এই কারণেই হচ্ছে আমি জিরো কুপন বন্ডগুলো পারচেস করি। দেখো, জিরো কুপন বন্ড যে বন্ডের ক্ষেত্রে কোনো নিয়মিত সুদ প্রদান করা হয় না, বরং বাট্টায় বিক্রয় করা হয়, অর্থাৎ ডিসকাউন্টে বিক্রয় করা হয়। যে 1000 টাকা ফেস ভ্যালুর বন্ড, সেটা আমরা 600 টাকায় বিক্রয় করতেছি। তাহলে কোন বন্ড বাট্টায় বিক্রয় করা হয়? আমার প্রশ্ন যদি আসে পরীক্ষায় যে কোন বন্ড বাট্টায় বিক্রয় করা হয়, তাহলে আমাদের উত্তর কি হবে? জিরো কুপন বন্ড। জিরো কুপন মানে কুপন রেট নাই কিন্তু বাট্টায় অর্থাৎ ডিসকাউন্টে বিক্রি হয়। বন্ড ইনডেঞ্চার। ইনডেঞ্চার মানে কি? ইনডেঞ্চার মানে হচ্ছে একটা চুক্তিপত্র। এখন কাদের মধ্যে চুক্তিপত্র? দেখো লিখেই দিচ্ছে হচ্ছে, এটা হচ্ছে বন্ড হোল্ডারদের মাঝে চুক্তিপত্র। সো ইনডেঞ্চার মানে হচ্ছে বন্ড হোল্ডারের মাঝে চুক্তিপত্র, অর্থাৎ কোন পক্ষের কি দায় আছে। দেখো, বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ এবং বন্ড হোল্ডারদের মধ্যে সম্পাদিত আইনি চুক্তি, অর্থাৎ বন্ড ইস্যুয়ার এবং বন্ড হোল্ডার দুইজনের কি কি দায়িত্ব কর্তব্য আছে সেটা যে চুক্তিপত্রে লেখা থাকে সেটাকে বলা হচ্ছে বন্ড ইনডেঞ্চার। চলো দেখি এই অধ্যায় থেকে আমাদের প্রিভিয়াস ইয়ারে কি কোশ্চেন আসছে। দেখো, কুপন রেট বলতে কি বোঝায়? সো আমরা পড়েছিলাম আমাদের শেয়ার সার্টিফিকেট অথবা বন্ড সার্টিফিকেটে আমাদের ফেস ভ্যালু থাকে এবং হচ্ছে একটা সুদের হার উল্লেখ থাকে। যে সুদের হারটা আমাদের এই সার্টিফিকেটে উল্লেখ থাকে সেটাকে আমরা বলি হচ্ছে কুপন রেট। তাহলে এই কুপন রেটটাও তো একটা সুদের হার। সো বন্ডের কুপন রেট বলতে কি বোঝায়? বন্ডের সুদের হার, লভ্যাংশ সুদ। দেখো খ নাম্বারে আছে আমাদের সুদের হার। সেই অধ্যায় দেখবা আমাদের শিটে অনেকগুলো এমসিকিউ সলভ করে দেওয়া আছে কমপ্লিট ব্যাখ্যা সহ। ওগুলো সলভ করলে এই অধ্যায় থেকে যে কোশ্চেন আসুক আমরা ইজিলি সলভ করতে পারবো। সো দ্যাটস অল ফর দিস চ্যাপ্টার। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।